আসসালামু আলাইকুম এনজিআরস, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং আমি আশাবাদী আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন, যেই হালতেই আছেন। এনিওয়ে, আজকে একটু খাবার-দাবারের ব্যাপার নিয়ে কিছু কথা বলব। বিষয়টা হচ্ছে, অনেকেই কমেন্ট করতেছেন বা অনেকেই জানতে চাচ্ছেন যে খাবার-দাবার কি এই খাবারগুলো খাওয়া ঠিক হবে কিনা? এগুলোর কি কোনো সাইড ইফেক্ট আছে কিনা? কিছু খাবারের ভাই একটু যদি পরামর্শ দিতেন, যেগুলো খাইলে আমাদের হয়তো রোগের মাত্রা বেড়ে যাচ্ছে, এরকম কিছু আছে কিনা? এরকম কিছু ব্যাপার। আবার হচ্ছে যে অনেকেই আছেন যারা হাসপাতালে ভর্তি আছেন বা হয়তো যাবেন, বা অনেকের মাসেল উইকনেস যথেষ্ট পরিমাণ বেড়ে গেছে, খেতে কষ্ট হচ্ছে। তাদের জন্য কোনো পরামর্শ আছে কিনা? হ্যাঁ, আছে ইনশাল্লাহ। আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, কারণ আমি ডাক্তার না। এনিওয়ে, আজকে একটু আউটডোরে বাইরে বের হয়েছি খুব সকাল সকাল। ফজরের নামাজের পরপর বলা যায়, 6টার আশেপাশে। বেশ খানিকটা পথ এসেছি, একটু খালাবাড়ি যাইতেছি। তো চলেন বাকিটা গল্প বাইকে উঠবো, ওঠার পরে যেতে যেতে বলা যাক। আপনারাও রাস্তাটা এনজয় করেন, পুরো ভিউ এনজয় করেন, আর যতটুকু জানার আছে জেনে নিতে পারবেন ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। না না, আপনাদেরকে মেঠো পথ দিয়ে বেশি দূর নিয়ে যাব না। সামনেই রাস্তা, আমি একটু কথা বলার জন্য সাইডে নামছিলাম। এনজয় করার মতো একটা রাস্তা। আচ্ছা, এবার মূল টপিকে আসি, কারণ খুব বেশি ভিডিও বড় করবো না। এখন কথা হচ্ছে, দেখেন, খাবার দাবারের বলতে এক কথা যদি বলি, খাবার দাবারের কোনো নিষেধাজ্ঞা নাই। খাবার দাবারের ব্যাপারটা হচ্ছে যে আপনার যেটা ভালো লাগে বা আপনার শরীরের সাথে যেটা শ্যুট করে, যদি অ্যালার্জি থাকে অ্যালার্জির খাবার দাবারগুলো বাদ দিবেন, বা যদি হালাল হারামের যে প্রশ্নগুলো আছে এইগুলা যেখানে বিদ্যমান থাকবে সেগুলো অ্যাভয়েড করবেন। তারপর রুচিরও ব্যাপার আছে, রুচি অভ্যাস। দেখা গেলো আপনি কখনোই চিংড়ি খাননি, কিন্তু এখন আপনার খাওয়া দরকার, স্যুপ খাওয়া দরকার, সো আপনি সেটা অ্যাভয়েড করেন, আপনার তো দরকার নাই। হ্যাঁ, আপনি অন্য মাছের স্যুপ ট্রাই করেন, এরকম আর কি। আর যেহেতু আগেই বললাম, আমি তো ভাই ডাক্তার না, আমি সরাসরি আমার অভিজ্ঞতা যেটা ঘটেছে, উপকৃত হয়েছি, সেই বিষয়গুলো আপনাদের সঙ্গে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এখন খাবার দাবারের ব্যাপারে আমি কয়েকটা ক্রাইটেরিয়া আমি যে একটু লিখে এনেছি। যেমন প্রথমে প্রশ্ন রাখতে পারেন, আপনি কিছু কিছু ক্যাটাগরিতে আপনি নিজেকে যদি প্রশ্ন করেন, ভাই এই খাবারগুলো আমার কি খাওয়া উচিত কিনা, ভাই আমি এই করবো কিনা, তাইলে মনে হয় আপনি আপনার প্রশ্নের উত্তর আপনি নিজেই বের করতে পারবেন। যেমন ধরেন, আপনি কোন কোন খাবারগুলো পছন্দ করেন। আচ্ছা, তার আগে আরেকটা কথা বলি, খাবার দাবারের ব্যাপারটা হচ্ছে ব্যালেন্স খাবার দাবার কিন্তু আমাদের সকলের দরকার। যে আপনি প্রত্যেকদিন মাংস, ডাউল, মাছ এই জাতীয় আমিষ খাবার খাচ্ছেন, বাট হচ্ছে নিরামিষ খাবারগুলো খাচ্ছেন না, সমস্যা। আপনি ভিন্নতা ট্রাই করেন, আপনি পেঁপে, লাউ, মাছ ট্রাই করতে পারেন, এরকম আর কি। আমি উদাহরণস্বরূপ বলতেছি। দেখা গেলে একটু সবজির ভিতরে ঢুকতে গেলে, হ্যাঁ, আপনি পুঁই শাকের ভিতরে যান, লাল শাক, সবুজ শাক আছে, এই জাতীয় আর কি, কলমি শাক, এরকম যেটা আপনি খেতে পারবেন সবই খেতে পারবেন। কোনো বাধা ধরা নিয়ম নাই যে ভাই মাইস্থেনিয়া হয়েছে, আমি একজন মাইস্থেনিক, সো আমার জন্য হয়তো খাবার দাবারের রুটিনও চেঞ্জ হয়ে যাবে, ব্যাপারটা তা না। হ্যাঁ, নিউট্রিশনের ম্যানেজমেন্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য। শরীরের দেখা গেল এমনিতে আমরা কিন্তু শক্তি পাই না, আর শরীর যদি ভিতর থেকে দুর্বল হয়ে থাকে তাহলে তো আরো বড় সমস্যা। তখন তো এমনিতেই শক্তি পান না, আবার দুর্বলতার কারণে আরেকটা সমস্যা বাঁধবে। মানে শরীরকে ভিতর থেকে হৃষ্টপুষ্ট রাখতে হবে, পুষ্টিহীনতায় ভুগতে দেওয়া যাবে না। এমনিতে মাইস্থেনিক যেই প্রবলেমটা হয়, শরীর দুর্বলের ব্যাপারটা, তো এই ব্যাপারটার জন্য তো আর কিছু করার নাই। এটা রোগের মাত্রা বেড়ে গেলে বাড়বে, কমে আসলে কমবে, এটার জন্য ওষুধ দিয়ে এটা ম্যানেজমেন্ট করা হবে। আর খাবার দাবারের জন্য যেই পুষ্টিগুলো দরকার শরীরে, সেগুলোর জন্য সবসময় আমাদের ব্যালেন্স লাইফস্টাইল, ব্যালেন্স ফুড হ্যাবিট এগুলো আমাদের রাখতে হবে। আচ্ছা, খাবার দাবারের কয়েকটা ক্রাইটেরিয়ার কথা যেটা বলছিলাম, সেটা হচ্ছে ধরেন আপনার কোন খাবারগুলো বেশি পছন্দ করেন, কোন খাবারগুলো ভালো লাগে, তার একটা তালিকা করতে পারেন, বা আপনি সেগুলো নিজেকে প্রশ্ন করতে পারেন। এরপরে দ্বিতীয়ত, আপনি খাবারগুলো কিভাবে প্রস্তুত করবেন বা কিভাবে তৈরি করবেন, তার একটা সহজবোধ্যতার ব্যাপার আছে। এখন দেখা গেল আমার ছেলে, আমি এখন ব্যাচেলর, আমার জন্য আমার মা রান্না করে দেয়, বা আমি নিজেও রান্না পারি, তো আমি এখনকার পরিবেশে দেখা গেল আমার যেটা খেতে মন চায়, আমি হয়তো রান্না বান্না করে নিয়ে খাই, সেটা ভিন্ন কথা। কিন্তু যাদের বউ আছে বা যারা মহিলা মানুষ যারা আছেন, তাদেরটা তো নিজেদেরই করা লাগবে। তো সব মিলিয়ে আপনার কোনটা প্রস্তুত করতে সুবিধা হয়, আপনি আরাম বোধ করতেছেন, সেটাও একটা ব্যাপার। যেটা আপনার কাছে বেশি সহজবোধ্য লাগবে, কিভাবে প্রস্তুত করবেন, সেই জায়গা থেকে আপনি একটা খাবারের তালিকা আপনি সেভাবে প্রস্তুত করবেন। আচ্ছা, এরপরে হচ্ছে আপনি কিভাবে খাবারটা খাচ্ছেন বলতে আমি চিবানোর কথা বলতেছি। আপনার যদি এখন মাছের উইকনেস বেশি থাকে, তো মাছের উইকনেস বেশি থাকলে তো আপনার শক্ত খাবার খেতে পারবেন না, ঠিক না? সো এই জন্য আপনার কি করতে হবে, যেই খাবারগুলো নরম সেই খাবারের দিকে বেশি ফোকাস করতে হবে। আপনি এখানে যে জাউ ভাত খেতে পারেন। জাউ ভাতের পর্যায়ে আসা মানে আপনার শরীরের অবস্থা খুবই খারাপ। ঠিক আছে, তো এই নিয়ে আপনি আপনার ধরে নিলাম আপনার শরীর খুব বেশি খারাপ হয়নি, অল্প খারাপ। তো সেই ক্ষেত্রে আপনি ভাতটা রেগুলার আমরা যে ঝরঝরা ভাত খাই, ঝোড়া ঝোড়া,
তো আপনি সেই ভাতটা স্কিপ করে আপনি একটু আঠালো ভাত নেন বা একটু কম ক্রিমি একটা ব্যাপার আছে, এরকম একটা ভাত নেন যে ভাতটা সফট। এরপর আপনি যেটা করবেন, আপনার খাবার খেতে কেমন সময় লাগছে বা কিভাবে খাচ্ছেন, আগের কিভাবেটা ছিল আপনি কোন প্রসেসে খাচ্ছেন বা কিভাবে রান্নাবান্না করে আপনি রেডি করতেছেন সেটা। আর এই কিভাবেটা হচ্ছে আপনি কোথায় বসে খাচ্ছেন বা শুয়ে খাচ্ছেন কিনা, চিবিয়ে খাচ্ছেন না গিলে খাচ্ছেন, এই বিষয়গুলো। আর তো এটার উপরেও ডিপেন্ড করবে আপনার কতটুকু সময় লাগতেছে। আপনি এত দূর, দেখা গেলো আমার একটা সময় চামচ ভাত খেতে সময় লাগতো আমার 1 ঘন্টা। সো আমি তো চাইলেই ওখানে আরও অন্য কিছু অ্যাড করতে পারবো না। দেখা গেল ওই সময় আমি কি খেতাম, লাউ খেতাম কিনা মনে নাই, লাউ কিন্তু শক্ত খাবার। পেঁপে খেতাম মনে হয়, আমি না মনে করতে পারতেছি না। তবে ওই দেখা গেল আলু ভর্তা, কচু ভর্তা, ওই যে সারু কচু, তা শোলা কচু যেটাতে বলে, ওই যে ছোট ছোট, এইগুলার সাথে আর কি চলতো আর মনে নাই, প্রায় 2 বছর আগের ঘটনা তো। এই খাবারগুলো বেশ এনজয় করছিলাম তো মনে নাই। দেখা গেল প্রত্যেক দিনই ডাইনামিক কিছু খাবার খেতাম, খাবারের ভ্যারিয়েশন থাকতো। এনিওয়ে, মানে আপনি খাবারটা কতটুকু সময়ে খাচ্ছেন বা এত সময় পর্যন্ত আপনি খাবারটা নিতে পারবেন কিনা, এগুলোর উপরে। আপনার যদি বেশি চয়েস থাকে তরল জাতীয় খাবারের প্রতি, তখন আপনি সেভাবে প্রস্তুত করবেন। এরপরে আছে লাস্টলি আপনার খাবারগুলো আপনি কখন কখন খাচ্ছেন। এখন দেখা গেল আমি যখন ওই রকম খাবার খেতাম, তখন আমি দিনে 5 বার খাবার খেতাম বা কোনো সময় হয়তো 6 বারও খেয়েছি। এখন এই 5-6 বার আপনি এটা করতে পারবেন কিনা বা আপনি এটা ম্যানেজ করতে পারবেন কিনা, হয়তো রান্না 3 বার করলেন, বাকি 2 বার হয়তো গরম করে খেলেন, এরকম আর কি। কিন্তু খাবারটা আপনার করা লাগতেছে। ছেলেদের ব্যাপারটা ভিন্ন হয়, তাদের বউ বাচ্চা আছে অথবা মারা করে দিবে, ভিন্ন কথা, বা অনেকের ভাবেই থাকতে পারে, জয়েন্ট ফ্যামিলি যাদের। আমার মতো ব্যাচেলার যারা আছেন, আমি তাদের জায়গা থেকে বলতেছি, অনেক সময় আপনি স্যুপও খেতে পারেন। তো সব মিলিয়ে আমরা কয়টা ক্যাটাগরি পেলাম, যে আপনি কী খাবার পছন্দ করেন তার একটা তালিকা, আপনি খাবার কীভাবে প্রস্তুত করবেন তার একটা তালিকা, বা কীভাবে প্রস্তুত করবেন সেই বিষয়টা বিবেচনায় রাখা। তারপর হচ্ছে আপনি খাবারটা কীভাবে খাচ্ছেন, মানে চাবিয়ে না গিলে কোন দিক থেকে আপনার রুচি বেশি, এই জায়গাটা। তারপর আপনি কোন পরিবেশে খাচ্ছেন, যেমন আপনি বসে খাচ্ছেন, শুয়ে খাচ্ছেন না হাসপাতালে খাচ্ছেন, এটা একটা ফ্যাক্ট, নাকি আপনাকে কেউ খাইয়ে দিচ্ছে। মানে খাইয়ে দিচ্ছে বলতে আমি বোঝাচ্ছি আপনি নিজ হাতে খেতে পারেন, এই শক্তি এখন আছে, নাকি আরেকজন চামচে তুলে দেয় বা আপনি তার হাতে খাচ্ছেন, এটা। লাস্টলি আপনি খাবার কতবার খাচ্ছেন, কতবার প্রস্তুত করা লাগতেছে, এই সব কিছু, এই 5-6টা বিষয় আপনি বিবেচনায় রেখে আপনি আপনার খাবার প্রস্তুতের যে ব্যাপারটা, আপনি এটা নির্বাচনে রাখবেন। এরপর আছে, যদি আপনার খাবার খেতে কষ্ট হয়, তো আপনি সফট খাবারের দিকে যান। সফট খাবার বলতে মানে জাউ ভাতটা আমাদের সবার প্রায়োরিটিতে প্রথমে আসে, তারপরে আমরা লাবড়া টাইপের খিচুড়ি বলে, যেমন ওই যে পাতলা পাতলা এরকম খিচুড়ি খেতে পারি, ঠিক আছে। তারপর আমরা ডাউলের প্রতি প্রিফারেন্স করতে পারি, তবে ডাউলটা একদমই মানে ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে একদম একটু ঘন ঘন মাখো মাখো টাইপের যদি করা হয়, আমার মনে হয় সেটা বেশি যুক্তিসঙ্গত হবে। কারণ এই রকম খাবারের চয়েস যখন আপনার আসবে, তার মানে আপনি তখন খুব বেশি লিকুইড খাবারও খেতে পারেন না। এটা একটু শেষে আরেকটু পরে বলতেছি। তারপর আপনি মাছ মাংসের প্রতি সমান গুরুত্ব দেন। গরুর মাংস বা খাসির মাংস, আই জাতীয় খাবার, এগুলো খেতে অসুবিধা হলে বা খুব সফট করে রান্নার আইটেম যদি আপনারা না জানেন, প্রসেসটা না জানেন, সেই ক্ষেত্রে মুরগির মাংসের দিকে যান। প্রয়োজনে মুরগির মাংস ব্লেন্ডারে ব্লেন্ড করেন, সুপের মতো করে একটু আঠালো করে আটা দিয়ে মিশিয়ে একটু আঠালো করে ওটাই খেয়ে ফেলেন। হ্যাঁ, মেলা হয়ে আছে। মানে ভাই, পেটে কথা হচ্ছে, পেটে খাবার দিতে হবে। কীভাবে দিবেন সেটা ব্যাপার না, পেটে খাবার দিতে হবে। এই পুকুরটা অনেক বড়, এখানে আবার নৌকাও আছে এই যে ডানাতে। এনিওয়ে, এরপরে আছে ধরেন শুকনো কিছু খাবার আমাদের অ্যাভয়েড করা উচিত। শুকনো খাবার বলতে আপনি চিড়ে, তারপরে মুড়ি, চানাচুর বা বিস্কিট, কুকিজ, এই জাতীয় আইটেম যেগুলো গলায় বাঁধে বা গিলতে একটু কষ্ট হয়। তারপরে কেক ভাই, সমস্যা যখন থাকবে তখন যতই লোভনীয় খাবার হোক, কেকটা খবরদার খাবেন না, কেকটা অ্যাভয়েড করবেন। কেক সুস্থ মানুষের গলায় আটকে ফেলে। পাউরুটিটা কিন্তু পানিতে ভিজাইলে একদম হয়ে যায়, মোলাম হয়ে যায়, মনে হয় ক্রিম। সো পাউরুটি সমস্যা না, বাট কেক কখনোই খাবেন না, খেতে যাবেন না। আর বিস্কিটের দিক থেকে একটা মজার বিস্কিট আছে এনার্জি প্যাক, এই এনার্জি প্লাস। সো এনার্জি প্লাস বিস্কুটটা আপনারা পানিতে গুলিয়ে বা চায়ের সাথে ডুবিয়ে খেতে পারেন, হরলিক্স বা দুধে মিশানো পানিতে। এটা দারুণ একটা জিনিস। তাও এটা ওই যদি খুব বেশি সমস্যা, যদি এনজি টিউব ভরা থাকে নাকে, সেই ক্ষেত্রে এটা হচ্ছে সেকে নেবেন, সমস্যা না। আমি এভাবে খেয়েছি। তো মাছ মাংস এগুলোর ভিতরে, মাছের ভিতরে যেমন আপনি জিওল মাছ যেটারে বলে, মাগুর মাছ বা জিওল মাছ আমরা যেগুলো চিনি, এইগুলা প্রিফার করতে পারেন, কারণ এইগুলাতে কাটা মাটা থাকে না আর কি। তারপরে তেলাপিয়া মাছের উপরের অংশ, ওইটাতে কাটা থাকে না, এইগুলো আপনি সরাসরি নেবেন, মানে ভালো হয় আর কি। পাঙাশ মাছ খুবই সুন্দর, যাদের খাওয়ার অভ্যাস আছে তারা খাবেন। মাংসের দিক থেকে মুরগির মাংস, অন্যান্য মাংস যদি সমস্যা হয়, মুরগির মাংসের দিকে সুইচ করবেন। আচ্ছা, তারপর ঝাল এবং ঝোল, এই দুইটার প্রতি একটু ব্যালেন্স রাখতে হবে। স্কিপ করবেন কাঁচা ঝাল দেওয়ার, শুকনা মরিচ না ইউজ করলে ভালো হয়। আর একই সঙ্গে গ্রেভির কথাটা বললাম, মানে ঝোলের কথাটা বললাম, একটু মাখা মাখা হলে বেশি ভালো হয়। খুব বেশি পাতলা ঝোল অনেক সময় দেখা গেল খেতে পারবে না। আবার ক্ষেত্র বিশেষে পাতলা ঝোলেরও প্রয়োজনীয়তা আছে। এখন দেখা গেল শুধু মুরগির মাংসের যদি ঝোল করেন,
সেটা একটু পাতলা হলেই ভালো হয় খাবারটা মিশিয়ে। তবে দেখা গেল এইরকম পরিবেশের চয়েস যখন আপনার থাকবে তখন আপনি এমনিতেই খাবার কম খাবেন, সেই হিসাবে আপনার একটু ঝোল কম হলেই ভালো হয়। আচ্ছা, এরপরে আমি শেষের দিকে চলে এসেছি, লিকুইড খাবারের বিষয়টা একটু বলি। আর ওই যে বাদাম টাদাম এগুলা স্কিপ করাই ভালো, হ্যাঁ, যদিও পুষ্টিকর খাবার, তবে স্কিপ করাই ভালো। আচ্ছা, লিকুইড খাবারের ভিতরে দুধ খেতে পারবেন, আর যাদের গ্যাসের সমস্যা হয় তারা খাবেন না। আর দুধ খাইলে হালকা গরম করবেন, ধরেন 15 থেকে 20 ডিগ্রি, এর বেশি না। কেমন, যদি গ্যাসের চুলায় গরম করেন, গ্যাসের চুলাটা জাস্ট দিবেন, ধরেন 1 কাপ দুধ যেই পাত্রে গরম করেন সেই পাত্রে দেওয়ার পরে গ্যাসের চুলাটা অন করবেন, অন করে ম্যাক্সিমাম 15 সেকেন্ড হিট দিবেন, তাইলেই যথেষ্ট। এরকম গরম করবেন। এটা করার উদ্দেশ্য কি, এটাতে খাইলে গ্যাসও হবে না দুধ খাইলে, আর দ্বিতীয়ত হচ্ছে আপনার ঠান্ডা লাগবে না। অনেক সময় আপনাদের দেখা গেল শরীরে সমস্যা থাকবে, ওই লালা পড়বে, সিক্রেশন হবে, সো এগুলা কিন্তু ভিতরে তখন আপনার ভোকাল কর্ডের ওখানে বা গলায় কিন্তু জমিয়ে দিবে, হ্যাঁ। তো এই যাই জন্য আপনি দুধটা এইভাবে খাবেন। আর পানি টানি বা অন্যান্য যত রকম লিকুইড খাবার আছে পানির মতো তরল, এগুলো সব খুব সাবধানে খাবেন, কারণ অলরেডি আপনি তখন খেতে পারতেছেন না। এই আর কি, আর খুব বেশি বলার কিছু নেই। শুয়ে কখনোই খেতে যাবেন না, বিশেষ করে পানি, এগুলা কিন্তু ওই লাংসে বেঁধে যাবে। কারণ হাসপাতালেও আমরা দেখছি, আবার আমি যখন ভর্তি ছিলাম তখন অনেক রুগীরা এসছে যারা এরকম শুয়ে খাবার খাইতো, খাবার খাইতে যে গলায় বাজছে, বুকে বাজছে, এবার হাসপাতালে দৌড়াও, স্ট্রোক করছে। আবার অনেক রুগীর অ্যাড্রিনাল ছিল, তারা শুয়ে ওইভাবে চামড়িতে খাওয়াই দিত, রুগী মরে মরুক বাচ্চা বাঁচুক। সচেতন যেই জায়গাটা থেকে থাকা দরকার, ওই জায়গাটার ভিতরে কেউ যেতে চায় না। এটা আর কি, এটা আমার নজরে খারাপ লাগছে। এখন মানা না মানা যার যার ব্যক্তিগত ব্যাপার। এক্সট্রা কেয়ারফুল হবে হচ্ছে খাবার দাবার যখন চাবাবেন, গিলবেন এই জায়গাগুলোর উপরে। খাবার আপনারা যতবেলা চাবাইতে পারবেন, চাপানোর একটা শক্তি কিন্তু খরচ আছে, মাসেল উইক হয়ে যাচ্ছে, এমনিতেই আপনি উইক আছেন। সো খাবারটা গেলার সময় আপনার আরও শক্তি দরকার। এই জায়গাটা কিন্তু আবার বিবেচনা রাখতে হবে, আপনি অতদূর খাবারটা চাবানোর পরে আবার খেতে পারবেন কিনা। এনিওয়ে, আমি মনে হয় খাবারের একটা আইডিয়া দিতে পেরেছি, পথ ফুরিয়ে গেছে, কথা আর বাড়াচ্ছি না। আর রাস্তায় মোটো ব্লগের মাধ্যমে ভিডিওগুলো ছাড়ার উদ্দেশ্য আছে আপনারাও যাতে এনজয় করেন। আর এনিওয়ে, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।